কিছুটা ক্ষিপ্ত হলো ইমরান, কড়া স্বরে বলল, ডাকবো, 100 বার ডাকবো। আপনি আমার ইমরান সাহেব। কথা বাড়াতে ইচ্ছে করছে না ইমরানের, কি বলতে কি বলে ফেলবে, হয়তো কষ্ট পাবে অরুণচণ্ডী, তাই নিঃশব্দ। মোনা নিজ থেকেই বলছে, ইমরান সাহেব, আপনি মিথ্যা বলেন। আমার জন্য আপনার একটা স্ট্রং অনুভূতি আছে, যা হাইড করেছেন। যতবার আমার দিকে তাকিয়েছেন, আমি আপনার চোখে মুগ্ধতা খুঁজে পেয়েছি। আমি অন্যায় করছি, পাপ করছি, নিজেকে সামলানোর চেষ্টা করছি। আমাকে এভাবে অগ্রাহ্য করে আমার অনুভূতিতে বিরূপ প্রভাব ফেলে আপনার কি লাভ হচ্ছে? একটু সময় দিন। ক্রোধ সংবরণ করতে পারেনি আজ ইমরান। তোমার সৌন্দর্যে বিয়েবারে ইয়াং ছেলেপেলে পাগল হয়ে বডি শেপ, হট, ফাইন, নাইস এসব বলতেই পারে। হট ফিগার দেখাতেই তো ভিড়ের মাঝে যাওয়া বারণ করা সত্ত্বেও সবার কাতারে আমাকে ফেলবে না। বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই এসবে। নিজেকে তুমি কি হিসেবে মানুষের কাছে উপস্থাপন করতে চাও তুমি ভালোই জানবে। আমাকে বাকি সবার মতো ভাববে না যে তোমার ফিগারে আকৃষ্ট হয়ে হুমড়ি খেয়ে পড়বো। নায়িকা নিয়ে ঘর করেছি, এইসব ফিগার আমার নখদর্পণে। বাচ্চা নেই তুমি আর, বিশ্ববিদ্যালয়ে পা দেবে বছর শেষ হলে। বি ম্যাচিওর, ওকে? আরেকটা কথা, সীমা অতিক্রম করলে বাধ্য হব ব্যবহার খারাপ করতে। মনের মেঘ কাটিয়ে কাঁধের ব্যাকপ্যাকটা নিয়ে লিফটের সামনে এলো। মনে হলো পথটা একাই চলতে হবে। ইমাজিনেশন, ইনফ্যাচুয়েশন থেকে বের হয়ে আসা ভীষণ জরুরি। একাই উঠবে আজ লিফটে, যা হবার হবে। একা ওঠার অভ্যেস করে উঠতে পারেনি, কেউ না কেউ সাথে থাকে। লিফটের দরজা খুলতেই ভেতরে ঢুকলো। দোয়া পড়ছে মনে মনে। 13 তলাতেই লিফট থেমেছে। বের হয়ে সোজা অফিসে প্রবেশ করলো। রিমি, চৈতি এবং তামান্না দেখে ছুটে এসে মোনাকে জড়িয়ে ধরল। এই অফিস মুখো হয়নি গত 1 বছর। প্রথম দিকে 2-3 বছর পাগলের মতো ছুটে আসতো, মন কারো অপেক্ষায় থাকতো। এখন আর আসে না। নিষিদ্ধ অনুভূতি এই ইমরান সাহেব। মনে হলো যেন মস্তিষ্ক মুছে দিতে পারলেই বেঁচে যাবে। কিছুক্ষণ এখানে থাকবে জানিয়ে বাবার কেবিনের সামনে যেতেই চোখ পড়ল পাশের কেবিনে। অন্ধকার কামরা, বাবা এবং মামার কামরায় আলো জ্বলছে। এই কামরার অধিকারী দেশে নেই, তাই কামরা বিরান। বুকের ভেতরটা চিনচিন করে উঠল। শেষ যেদিন এই কামরা থেকে বেরিয়ে গেল, আবেগ অনুভূতি সব রাস্তায় ধূলিসাৎ হয়েছিল। পরের ঘটনা সারা জীবনের জন্য চিহ্ন হয়ে থাকবে। দম ফেলে বাবার কেবিনের দরজা ঠেলে দেখে বাবা নেই। চুপচাপ সোফায় বসে ম্যাগাজিন হাতে নিল। দরজা ঠেলে মামাকে দেখে উঠে দাঁড়ায়। গুটিসুটি মেরে দাঁড়িয়ে সালাম দেয়। মামা কাছে এসে ভাগ্নিকে জড়িয়ে ধরল। আসসালামু আলাইকুম। আমাদের প্রিন্সেস যে কখন এলে মা? ওয়ালাইকুম আসসালাম মামা, কেবল এলাম। কিছু খাবে? ড্রিঙ্কস বা স্ন্যাক্স? না মামা, খেয়ে এসেছি। দুজনই চুপচাপ। নয়ন ভাগ্নিকে পরোক্ষভাবে পর্যবেক্ষণ করছে। প্রশ্ন করল, মোনালিসা, পরীক্ষা কেমন হলো? তড়াক করে মাথা তুলল মোনা। নয়নের হাতে পেপার। মামা এই নামে ডাকলো কেন? শুকনো ঢোক গিলছে বারংবার। ছলছল চোখ আড়াল করে সিক্ত স্বরে বলল, মামা আলহামদুলিল্লাহ, তবে অ্যাক্সিডেন্টের পর থেকে পড়া মনে রাখা অনেক কষ্ট। মেয়েদের রেজাল্ট নিয়ে একটু আপসেট। নয়ন মাথা ঝাঁকিয়ে বলল, ইনশাআল্লাহ ভালোই হবে সব। জি মামা, বাবা কোথায়? নিচের অফিসে মিটিং এ আছে। নয়নের ফোনে ভিডিও বার্তা এসেছে। রিক্তা এবং নাহিয়া দুইজনের সাথে কথা বলে নয়ন মোনার দিকে ফোন বাড়িয়ে দিল। মোনা কিছুক্ষণ ওদের সাথে কথা বলল। নয়ন উঠে দাঁড়ায়, মোনাকে বলে, মামার কেবিনে চলো, কথা আছে। মোনা ব্যাগ নিয়ে মামার পেছনে এলো। কেবিনে বসে নয়ন মোনা একে অন্যের মুখোমুখি। মোনার দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করল, ইমরান চলে যাবার পর তোমাকে বুঝিয়েছি সবার অগোচর, আবেগে গা না ভাসাতে। তুমি কি আমার কথাগুলো বুঝেছিলে? মোনার মনের কোণে ভেসে উঠেছে হাসপাতালের কামরায় মামার বোঝানো প্রতিটি কথা। মোনা, বোকামি করছো কেন? একসাথে সবার সম্পর্ক নষ্ট করবে তুমি? কিসের নেশায় ছুটছো? তুমি ভাবছো আমি জানি না বা দেখিনি কিছু, নাকি? বুঝি না। ইমরান তোমার আলপনার জন্য ইমরান পুনরায় দেশ ছেড়েছে। পড়াশোনা করো। তোমার বাবা জানতে পারলে কতটা কষ্ট পাবে বুঝতে পারছো? তোমাকে হয়তো কিছু করবে না, দুটো চড় থাপ্পড়ও মারতে পারবে না, কিন্তু ইমরানকে ঠিক কতটা অপমানের সম্মুখীন হতে হবে ভেবে দেখেছো? মানলাম তুমি তাকে পছন্দ করো,
তাহলে কি চাইবে? পছন্দের মানুষের অপমান? বিবাহিত, অন্যদিকে এক সন্তানের জনক ইমরান, সব দিক থেকে বেমানান। আবেগ থেকে সরে এসে বাস্তবিকতায় মনোনিবেশ করাটা জরুরি। তোমার অধঃপতনে আঙুল উঠবে মিনহাজ ভাইয়ের দিকে। মেয়েকে মানুষ করতে পারেনি, অথচ মানুষটা তোমার জন্য নিজে দ্বিতীয় বিয়ে পর্যন্ত করেনি। এতটা অসম্মান করো না বাবার। পুনরায় মস্তিষ্কে নাড়া দেওয়াতে কথাগুলো কর্ণপ্রকোষ্ঠে তরতাজা আন্দোলিত হচ্ছে। মামার কেবিনটাকে এখন শীতল ঘর মনে হচ্ছে। মামাকে সেদিনের মতো আবার বোঝাবে? ভেসে উঠছে অক্ষি যুগল। মামাকে আড়াল করে গলায় ঝুলানো স্কার্ফে চোখ মুছল। আকস্মিকভাবে নীরবতা বিচ্ছিন্ন করে নয়ন এক অদ্ভুত প্রশ্ন করল। দেশে আসতে বলবো ইমরান সাহেবকে? চমকে গিয়ে চোখ তুলল মোনা। মামা পুনরায় বলল। এখনো কি অনুভূতি কাজ করে তোমার? মোনা সজোরে মাথা নেড়ে ভেজা গলায় বলল। না মামা, আমি জানতাম না উনি বিবাহিত। সত্যি জানতাম না ছেলে আছে। যদি জানতাম কখনো এমন ভুল করতাম না। উনি দেশে আসলে বাবাকে সব বলে দিব এবার। আমি কোনোভাবেই চাই না বাবা অপমানিত হোক। তোমাকে কথা দিয়েছিলাম আমি কখনো আর যোগাযোগ করার চেষ্টা করব না। করিনি মামা, প্লিজ মামা। মোনা সজোরে কেঁদে দিল। নয়ন ভাগ্নিকে সামলে বলল। ঠিক আছে, বলবো না, স্বাভাবিক হও। আগের মোনা হয়ে ফিরে আসো। এমন মনমরা মোনা আমার একদম অপছন্দের। নাক টেনে টিস্যুতে নাক মুছে মাথা নেড়ে সায় দিল। নয়নের দরজায় কড়া নাড়ল। মোনা ছুটল ওয়াশরুমে। বাবা চোখের পানি দেখলে বুঝে যাবে মোনার কষ্ট। মিনহাজের সেই 2-4টা কথা শুনে নিল। মিনহাজ, নয়ন এবং মোনা বেরিয়ে পড়ল রিসর্টের উদ্দেশ্যে। রিসর্টে একটা ফরেন বায়ার টিমের সাথে মিটিং আছে। সেই সুবাদে গাজীপুরের নতুন ফ্যাক্টরি ঘুরে দেখতে চেয়েছে বায়ার। এমন সুযোগের সদ্ব্যবহার উপায় হিসেবে চট করে 2 দিনের জন্য রিসর্ট বুকিং দিল এবং আশপাশটা ঘুরিয়ে দেখাবে। মোনার পরীক্ষা শেষ, তাই মেয়ের বিনোদনের জন্য বাইরে নিয়ে আসলো মিনহাজ। হঠাৎ করে পড়ার চাপে মেয়েটা কেমন চুপসে গিয়েছে। রিসর্টে সে বিকালে নাস্তা সেরে নিল। সন্ধ্যা থেকে বারবিকিউয়ের আয়োজন করা হয়েছে। সুইমিং পুলের পাশে কিটকট চেয়ার আছে বেশ কিছু। একটাতে মোনা বসলো। রাতের আকাশ ভীষণ সুন্দর, পরিবেশ বেশ আমোদপূর্ণ। বাবা মামাদের চেয়ে খানিকটা সরে এসেছে। এক পাশে পুল, অপর পাশে গাছপালা, হিমশীতল আবহাওয়া। শিরশির সম্মেলনে পত্রপল্লব যেন আন্দোলিত হচ্ছে সুরের তালে। পবনের শোষ আওয়াজ কর্ণকুহরে অন্যরকম শিহরণ জাগিয়েছে। রিসর্টের ক্লায়েন্টদের মাঝে কেউ হয়তো গিটার এনেছে। সুরেলা কণ্ঠে গানের প্রতিটা বাক্য ছড়িয়ে পড়ছে এক প্রান্ত থেকে অপর প্রান্তরে। মোনা বাবার ফোন হাতে নিয়ে ইউটিউবে মুভির কয়েকটা ক্লিপ দেখছিল। সেই মুহূর্তে অনাকাঙ্ক্ষিত কল আসলো। হাতের মাঝে ফোন কেটে গেল। পুনরায় রিং হতেই ফোন নিয়ে ছুটে গেল বাবার কাছে। বাবার হাতে ফোন দিয়ে নিজের জায়গায় ফিরে এলো। পাথর হয়ে রইল চোখ মুখ, বদ্ধ চোখের আকুতি। মনে মনে চাইছে মানুষটা ফিরে আসুক, তাকে আগলে নিক। চোখ খুলেই পানিতে তাকিয়ে উপস্থিত মন পরিবর্তন করলো। নিষিদ্ধ জিনিসের প্রতি লোভ করা পাপ, মহাপাপ। আর লোভে পাপ, পাপে মৃত্যু। ঝিরিঝিরি বৃষ্টির শব্দ মনের মাঝে ঝড় তুলেছে। সারাটা দিন স্যাঁতস্যাঁতে পরিবেশ। কোচিন থেকে বাসায় যাওয়ার রাস্তা ধরেছে। এমন সময় একটা গাড়ি এসে পুরো ভিজিয়ে দিল। কাদা পানি এসে ছিটকে পড়ল মুখে আর জামায়। মোনা প্রচণ্ড ক্ষেপে রাস্তা থেকে বড় ইটের টুকরো ছুঁড়ে মারল গাড়ির গ্লাসে। গাড়ি তৎক্ষণাৎ থেমে গেল। সেই দিকে মোনার মনোযোগ নেই। ছাউনির নিচে দাঁড়িয়ে পানির বোতল বের করে মুখ ধুয়ে নিচ্ছে। ড্রাইভার এগিয়ে এসে দিল ধমক। মোনা ওড়নার আঁচলে মুখ মুছে তাকাতেই ড্রাইভারকে দেখে খেকিয়ে উঠে বলল, জানতাম এই বিশ্রী কাজটা আপনার মতো মানুষের দ্বারাই সম্ভব। এই কালো গাড়ির পাইলট, আপনার সাথে আমার কিসের শত্রুতা? রবিন কিছুটা চিন্তিত গলায় বলল, ম্যাডাম খেয়াল করেনি, তারপরে গাড়ির গ্লাসটা ফাটিয়ে দিলেন। দেখেন কি করেছেন। আমি তো নিজে থেকেই গাড়ি থামিয়েছিলাম। একদম নাটক করবেন না। বলবো তো আমি ইমরান সাহেবকে। মাফ করেন ম্যাডাম, আমি স্যারের কাছেই যাচ্ছিলাম। একটু আগে কানায় চাকা আটকে গিয়েছিল, দেরি হয়ে যাচ্ছে। এখন দ্রুত যেতে গিয়ে এমন কাজটা হলো। স্যারের কাছে বলায় মোনার মস্তিষ্ক কিছু একটা ভাবল।
ভাবনা সেরে বলল, যাচ্ছেন কোথায় আর আপনার স্যার কোথায়? স্যার ফ্ল্যাটে কয়েকটা আর্জেন্ট ফাইল দিতে যাচ্ছি। অফিস যায়নি আজ? না স্যার, ওই দিনে কোথাও যায় না। কেন, আজ কি? স্যার জন্মদিন। তড়াক করে উঠল মোনার চোখ, মনের মাঝে প্রশান্তি। ছাউনি থেকে বের হয়ে বলে, চলুন। রবিন চমকে বলে, কোথায়? স্যারের বাসায়। আশ্চর্য কথাবার্তা। স্যার এই দিনে একাকী থাকতে চায়। আমাকে যদি দেখে আপনাকে নিয়ে গিয়েছি, বাসায় 9 তলা থেকে নিচে ফেলে দিবে। আর আপনি একা একটা মেয়ে কেন যাবেন? একা কেন থাকবে? বাসার লোক কোথায়? এটা স্যারের পার্সোনাল ফ্ল্যাট, এখানে কেউ থাকে না। স্যার একা থাকে মাঝে মাঝে। একা যাওয়া কি ঠিক হবে? পুরুষ মানুষ, রবিন কি ভাববে? আচ্ছা, ভেতরে না ঢোকে বাইরে থেকে উইশ করে আবার রবিনের সাথে চলে আসা যাবে। রবিনের সাথে যাবে বলে রবিনকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করছে। শেষমেশ বেচারা ক্লান্ত হয়ে নিতে বাধ্য হলো। মনে মনে ভাগ্যকে দুষছে রবিন। রাস্তা থেকে একটা ফুলের তোড়া নিল, যেখানে হরেক রকম সাদা ফুল। মানুষটাকে সাদা রঙের সবচেয়ে বেশি দেখেছে মোনা। গাড়ি ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ায়। রবিন দোয়া কালমা পড়ছে, আজকে স্যার ওর অবস্থা খারাপ করবে। লিফটে উঠতে মোনা ভয় পেলেও আপাতত মনে অনেক ফুর্তি। মনকে শক্ত করে পুরোটা সময় নীরবতা পালন করলো। ফ্ল্যাটের কলিং বেল বাজালো রবিন। মিনিট খানেকের মাথায় সাদা টি শার্ট, কালো ট্রাউজার পরিহিত মানুষটার দেখা পেল। রবিন সালাম দিল। সালামের জবাব নিয়ে ভ্রু কুঁচকে তাকালো মোনার দিকে। প্রশ্ন করার আগে রবিন বলল, স্যার আমার দোষ নেই, রাস্তায় আমাকে দেখে বায়না ধরেছে। হাত তুলে থামিয়ে দিল রবিনকে। স্পষ্ট বুঝতে পারছে কোনো অকাণ্ড করেই এই বাসায় এনেছে। দরজা থেকে সরে দাঁড়িয়ে রবিনকে ইশারা দিল। রবিন সোজা ভেতরে ঢুকলো। মোনা হাতের ফুলটা নিয়ে একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। শান্ত গম্ভীর ভারী গলায় বলল, মোনা একটু বিব্রত বোধ করে সামনে ফুল এগিয়ে দিয়ে বলল, শুভ জন্মদিন, আপনাকে উইশ করতে এলাম। আমি চলে যাব, ভেতরে আসবো না। ইমরান ফুল নিয়ে বলল, ঠিক আছে, ধন্যবাদ। চিন্তিত মোনা প্রশ্ন করলো, রবিন ভাই কি থাকবে? ইমরান ডাইনিংয়ে ফাইল গুছানো রবিনের দিকে তাকিয়ে পুনরায় মোনার দিকে ফিরে ভ্রু তঞ্চন করে বলল। মোনা স্বস্তির শ্বাস ছেড়ে বলল, আচ্ছা, আমি ওনার সাথেই যাব। ভেতরে গিয়ে রবিনকে কিছু বলছে। এরপর রবিন দরজা দিয়ে বের হয়ে বলল, আমার সাথে কই যাবেন? আমি যাব নারায়ণগঞ্জ, এই ফাইলগুলো নিয়ে। এসে কি ফেসে গেল? এখন বাসায় যাবে কি করে? কেন এসেছে এখানে? বাবা জানলে মেরেই ফেলবে। ইমরানের চোখের দিকে তাকিয়ে আঁতকে উঠল। এখন নিশ্চিত জোরে ধমক দিবে। চোখগুলো ছলছল করে উঠল। রবিনকে ভারী গলায় আদেশ দিল, না, চলে যাবে। দেরি করো না রবিন, তুমি যাও, আমি দেখছি। আর যা বললাম মনে থাকে যেন। জি স্যার, সব মনে থাকবে। রবিন একরকম ফাইল হাতে নিয়ে পালিয়ে গেল। মোনার আসার খবর যাতে কেউ না জানতে পারে, এই ব্যাপারে রবিনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ছেলেটা দ্রুত লিফটে উঠে অদৃশ্য হয়ে গেল। ইমরানের কেন যেন মস্তিষ্ক বলছে মোনা ঘরের ভেতরে যাবে না বলেই বাইরে দাঁড়িয়ে উইশ করলো। দরজা আটকে দিল মোনার মুখের ওপর। বুক কেঁপে উঠল মেয়েটার। ভয় পেয়ে আশেপাশে তাকালো। চারপাশটা নীরব। এভাবে কেউ অপমান করে? মোনা তো এমনিতেই ভেতরে যেত না। চোখের পানি বেয়ে পড়ছে গাল বেয়ে। কেন এলো? হুজুকে পাগল হয়ে এত দূর চলে এলো। এখন একা বাসায় ফিরবে কি করে? সব টাকা দিয়ে ফুলের তোড়াটা কিনে নিয়েছে। প্যান্টের পকেটে আছে আর মাত্র 80 টাকা। লিফটের দিকে এগিয়ে যেতেই পেছন থেকে স্বর এলো, সাথে চলো। ঘাড় ঘুরিয়ে দেখছে ইমরান বাসায় লক দিল। হাতে একটা ফ্লাক্স, একটা মিল বক্স আর দুটো ওয়ান টাইম কাপ। মোনার দু হাতে চোখ মোছা দৃশ্য মানুষটার চোখ এড়ালো না। সিঁড়ি দিয়ে ইমরান ছাদে উঠছে। মোনাকে পিছু নিতে ইশারা করলো। মোনা বাধ্যমের মতো পিছু নিল। মোনার হাতে ফ্লাক্স, মিল বক্স ধরিয়ে দিয়ে ছাদের দরজা খুলে ভেতরে ঢুকলো। বৃষ্টি এখন কিছুটা কম। বসার জায়গাটা খুব সুন্দরভাবে করা। সিমেন্টের তৈরি ছাতার মতো ছাউনি, তার নিচে ডাইনিং টেবিলের মতো গোল সিমেন্ট টেবিলের এবং বসার টুল আছে। হাতের জিনিসপত্র টেবিলে রাখতে ইশারা দিল ইমরান। চাবি পকেটে ঢুকিয়ে ইমরান ছাদের দরজা আটকে দিল। এই বাড়িটা শাহাদাত প্রপার্টিসের করা প্রথম বাড়ি। নিচের ফ্ল্যাটগুলো সব ভাড়া। 9 তলার বিশাল 3000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট পুরোটাই নিজের জন্য রেখে দিয়েছে।
মোনা ব্যাগটা একপাশে রেখে চুপচাপ বসলো। কেঁদেছে বলে গালে কান্নার দাগ এখনো আছে। ইমরান প্রশ্ন করলো, কি ব্যাপার, কেন আসলে? নিচু হওয়া মাথা তুলে ইমরানের দিকে তাকিয়ে বলল, আপনাকে দেখতে ইচ্ছে করছিল। ইমরানের চোখ নিবদ্ধ। টবে পানি জমে যাওয়া দোলন চাপা গাছটাতে বেশ কটা ফুল ফুটেছে। মোনার উত্তর শুনে নির্লিপ্ত। ঘাড় কাত করে মোনার দিকে ফিরেই পুনরায় প্রশ্ন। ভেতরে ঢুকলে না কেন? মোনা নিশ্চুপ। ইমরান এক পেশে হাসি দিয়ে বলে, সবই তো বুঝছো, অবশ্যই যে থাকো কেন? আজ বুঝতে পারলে যতই ইমরান সাহেব বলে ডাকো না কেন, ইমরান সাহেব একজন পুরুষ, তোমার জন্য বিপজ্জনক। তোমার বাচ্চা মনে সায় দেয়নি ইমরান সাহেবের একা বাসায় ঢুকতে, অথচ সকলের সামনে ইমরান সাহেব বলে বেড়াও, আর ভাবো কেউ মাইন্ড করবে না। মাথা নত মোনার। ইমরান ফ্লাক্স ঘুরিয়ে কাপে চা ঢেলে মোনার দিকে এগিয়ে দিয়ে বলল, খেতে পারো, লেবু আদা মধু দেওয়া। আমি বিকেলে প্রায় সাথে আসি, আজও আসবো বলে প্রিপারেশন নিয়েছি, তাই বানিয়ে রেখেছিলাম। মিল বক্সে পিৎজা আছে, ভেবেছিলাম রবিন আসলে ওর জন্য নাস্তা নিয়ে রাখি। ওকে দেইনি, তুমি খাও। মোনা বক্স ছেলে মুখ ফুলিয়ে বলে, আমি কেন আরেকজনের নাস্তা খাবো? ইমরান মৃদু হেসে বলে, এটা তোমারই, আরেকজনের কেন হবে? রবিনকে যাওয়ার সময় নাস্তার জন্য একটা অ্যামাউন্ট দিয়েছে, সে কিনে খাবে, খেতে পারো। এত রাগ ভালো না। সে 11টায় খেয়ে বের হয়েছে, ভেবেছে বাসায় গিয়ে খাবে, কিন্তু খাওয়া হয়নি আর। ক্ষুধা পেয়েছে ভীষণ, তাই আস্তে ধীরে বক্স খুলে এক পিস পিৎজায় কামড় বসালো। তা দেখে ইমরান হেসে বলল, খাবার নিয়ে কোচিংয়ে যাবে? না খেয়ে থাকলে তো অ্যাসিডিটি হবে। মোনা খেতে খেতে বলে, আমার কি আর মা আছে যে সব সময় মতো পেয়ে যাব? যতক্ষণ ফুপিদের ততক্ষণ পাই। জেদ ধরলে দাদি খ্যাক খ্যাক করে। সব সময় নুডলস খেতে ভালো লাগে না, রুটি না হয় নুডলস দে। তাই বাবা টাকা দিলে ক্যান্টিন থেকে খেয়ে নি। বাসায় জানলে বকা দেবে না? জানবে কি করে? বলবো নাকি? ফিরতে দেরি হলে? তাতে কি? চয়নের বাসায় গিয়েছি বলবো। মিথ্যে বলবে? চয়নের বাসায় গিয়েছি তো, আসার আগে এর বেশি কাউকে কেন কৈফিয়ত দিব? কেউ আমার জন্য চিন্তা করে না বাবা ছাড়া। ইমরান মাথা নেড়ে হাসলো। মিনাজের কাছে আদ্যপান্ত সবই শুনেছে। মোনা খাওয়া শেষ করে বলল, আপনার মন খারাপ কেন? ইমরান চমকালো। মন খারাপের মতো ব্যবহার তো করেনি, তবে কেন এমন প্রশ্ন করলো। কেন মনে হলো এমন? আপনি যখন স্বাভাবিক থাকেন আমাকে বকাঝকা করেন, রেগে থাকেন। আজ বকা দিচ্ছেন না, যত্ন করে খাওয়াচ্ছেন। আগে খাওয়াইনি? হ্যাঁ, তা খাইয়েছেন, কিন্তু দুটোর মাঝে পার্থক্য আছে। খানিকটা হাসলো ইমরান, উত্তর দিল, যাদের জন্মদিনে বাবা মা দুজনেই অনুপস্থিত থাকে তাদের মন আমার মতো খারাপ থাকে। মোনা হেসে বলে, আপনি তো ছোট বাবুদের মতো কথা বললেন। আজ ইমরানের দৃষ্টি ছাদে জমে থাকা বৃষ্টির পানিতে নিবদ্ধ। বেশি মন খারাপ মানুষটার। মোনা ইমরানের দিকে তাকিয়ে বলে, এটা বলুন তো, আপনাকে আমার কেন এত ভালো লাগে? ইমরান আবারও হাসলো। মোনা ইমরানের হাসি দেখে গাল ভরা হাসি দিল। হেসে ইমরান উত্তর দিল, শোনো ভিঞ্চি কন্যা, তুমি কোনো রহস্য মানবী নও যে নিজেকে প্রকৃতির মোহ, কামনা, ভালোবাসা এইসব থেকে পৃথক করে রাখবে। শৈশব থেকে কৈশোরে পা রাখতে রাখতে কল্পনায় যার ছবি এঁকেছো তার হয়তো মিল পেয়েছো আমার মাঝে। মানুষ স্বভাবতই নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষিত হয়। তোমার বেলাতেও একই ঘটনা ঘটেছে, ব্যতিক্রম কিছু তো নয়। এটা কি ভালো না খারাপ? মুখভঙ্গি পরিবর্তন হলো ইমরানের। কি উত্তর দিবে? খারাপ বলতে ইচ্ছে করছে না। আজ মনটা ভীষণ খারাপ। বাবা মায়ের কথা মনে পড়ছে, মায়ের শেষ কথা মনে পড়ছে, বাবার মৃত্যুর জন্য নিজেকে দায়ী ঠেকছে। এইসবের মাঝে এই মেয়েটা আজ এসে ম্যাজিকের মতো কিছু একটা করে দিল, পুরো মনটাকেই ঘুরিয়ে দিল। আগে থেকে অনেকটা ভালো লাগছে, তবে নিজের স্বার্থে মনের এই অনুভূতিকে প্রশ্রয় দেওয়া বড্ড অপরাধ হবে। কিন্তু মন সায় দিচ্ছে না মুহূর্তটা নষ্ট করার। স্বাভাবিক গলায় বলল, নিজেকে প্রশ্ন করো না। করেছি। মন বলেছে যার কাছে নিজের অস্তিত্ব মেলে ধরা যায়, যার সাথে সব শেয়ার করা যায়, যাকে দেখলে বুকের ভেতর শান্তি লাগে, তা আবার খারাপ কি করে হয়? দীর্ঘশ্বাস ফেলল ইমরান। পরিণত মেয়ে, বাড়ন্ত বয়স, বিপজ্জনক সময়সীমা, পরিপক্কতা আসছে। মোনার দিকে না তাকিয়ে ইমরান বলে উঠল, মোটেও অবুঝ নও তুমি মোনালিসা। মোনা হেসে গুড়ি গুড়ি বৃষ্টিতে নেমে পড়ল। ইমরান কড়া গলায় বলে উঠল, এখানে বসো, ঠান্ডা লাগবে। ভেজা কাপড়ে বাড়ি ফিরবে কি করে? আগে বলুন, আমার জন্য একটা গান গাইবেন?
ইমরান ভ্রুকুচকে বলল, আমি গান পারি না। তাহলে ভিজবো আমি। প্লিজ মোনালিসা। গান শুরু করুন। না। ওকে। বৃষ্টির তেজ বেড়ে গিয়েছে, মোনা ভিজে যাচ্ছে। ভেজা অবয়ব ভেসে উঠবে ইমরানের চোখের সামনে। ইমরান অনুরোধ করে বলল, মোনালিসা প্লিজ এসো, বসো, অনুরোধ করছি। একদম না, গাইবো, আসো। সত্যি। মোনা অনেকখানি ভিজেছে। ইমরানের পাশে এসে ভেজা শরীরে হাসি মুখ নিয়ে বলল, শুরু করুন। মুখ ফিরিয়ে ইমরান বলল, কিছুক্ষণ পর সন্ধ্যা নামবে, বাসায় তো এখন যাবে না, ভেজা কাপড় শুকাবে কোথায়, ঠান্ডা লেগে যাবে তো। এরপর বলবে সব তো ইমরান সাহেবের। মোনা খিলখিল করে হেসে বলে, আপনি মনে প্রাণে মেনে নিলেন আমি আপনার ইমরান সাহেব। চমকে উঠল ইমরান। মুখ ফিরিয়ে মোনার দিকে তাকালো হতবাক হয়ে, বাক হারিয়ে স্তব্ধ। ইমরানকে অস্বস্তিকর অবস্থা থেকে বের করতে বলে উঠল, গান শুরু করুন তো। মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট, সো কাপড় শুকানোর জন্য পারফেক্ট। আপনি গান শুরু করুন, নতুবা আবার ভিজবো। অনেক বছর পর বাধ্য হয়ে গান গাইতে হচ্ছে। গলা ঝেড়ে গান ধরল। গাইতে গাইতে দোলন চাপা ফুলগুলো ছিঁড়ে হাতে নিয়ে এগিয়ে এলো মোনার দিকে। গান শেষ করে ফুল এগিয়ে দিয়ে বলে উঠল, ধন্যবাদ মোনালিসা, আমার আজকের বিকেলটা সাজিয়ে দেওয়ার জন্য। হাতে ফুলগুলো নিয়ে মোনা বলে উঠল, আপনার হাতটা একটু ধরি। উঠে দাঁড়ায় ইমরান। ছাদের দরজা খুলে বলে, চল বাসায় পৌঁছে দিই। চোখ খুলতেই মোনার হুঁশ এলো। সে ক্লান্ত শরীরে চেয়ারেই ঘুমিয়ে পড়েছে। ক্লান্তি তাকে ঘুমের মাঝে মনে করিয়ে দিয়েছে 4 বছর আগের এক সুন্দর মধুর স্মৃতি। শরীরে বৃষ্টির গুড়ি গুড়ি প্রতিটা ফোঁটা বিচ্ছে। মনে পড়ছে সেদিনের কথা। স্মৃতি এত বেদনা দেয় কেন? মানুষটা সেদিন এত যত্ন কেন করেছিল? ভেতরটা হু হু করে উঠল। দম আটকে আসছে কান্নার তোরে। ওদিকে বাবারা কথা বলছে মানুষটার সাথে, অথচ মোনা কথা বলতে পারছে না। এত কেন ভালোবাসে সে? পুলের পানিতে এলোমেলোভাবে ভিজতে কেন মন চাইছে? বৃষ্টি কেন মুছে দিচ্ছে না মোনার সমস্ত দুঃখ? ঝুম বৃষ্টি নেমেছে। দূর থেকে বাবা বা মামা দুইজনের কেউই দেখতে পারছে না। বৃষ্টিতে মোনার বুক ফাটা আর্তনাদ। থেমে গিয়েছে বৃষ্টি, ভিজিয়ে দিয়েছে মোনাকে। বোঝা মুশকিল কোনটা বৃষ্টির পানি আর কোনটা চোখের পানি। আকাশের দিকে তাকিয়ে মোনা হেসে বলল, আজ তুমিও কাঁদলে আমার সঙ্গ দিয়ে। ফোন রিসিভ করতেই নিজেদের মাঝে আলাপ হচ্ছে। এক পর্যায়ে মিনহাজ বলে উঠল, সরি, দেরি করে ফেললাম। সব প্রিপেয়ার করতে গিয়ে সময় পার হয়ে গেল। তোকে ফোন দেওয়ার কথা ভুলে গেলাম। তোর কল দেখে মাত্রই মোনা ফোন দিয়ে গেল। অপাসের প্রতিক্রিয়া নয়ন ব্যতীত কারোর দৃষ্টিতে এলো না। মিনহাজ কথা শেষ করে নয়নের হাতে ফোন দিল। নয়ন কথা বলতে বলতে পুল এরিয়া ছেড়ে গার্ডেন এরিয়াতে প্রবেশ করেছে। বৃষ্টি নেই এখন। গাছের আড়ালে হাঁটতে ভালো লাগছে। মন জুড়ানো বাতাস, অন্যদিকে একটু শান্ত পরিবেশে বন্ধুর সাথে কথা বলার সুযোগ হবে। হেসে হেসে বলে, 4 বছর চলছে, আসবি না? শক্তপোক্ত উত্তর। আসবো, সময় হোক। ঈশানা ফাইনাল এক্সাম শেষ হলে ওকে এখানে কিছুদিন রাখবো। ঈশানের একা থাকতে কষ্ট হচ্ছে না? ওপাস থেকে খানিকটা হেসে বলে, মানুষ বলে বাবা সন্তানের অনুপ্রেরণা, আমি বলবো ঈশান আমার অনুপ্রেরণা। আমার ছেলেটা এসব মানিয়ে চলতে শিখেছে অনেক আগেই। বাংলা বলতে পারে সাবলীলভাবে ঠিকই, কিন্তু লেখার সময় যাচ্ছে তাই লিখে। নয়ন হাসছে, কিছুটা গম্ভীর হয়ে বলল, এই সময়টা তোর পাশে থাকার প্রয়োজন ছিল তোর। সত্যি কি আসা উচিত আমার নয়ন? নয়ন আজ নিরুত্তর। পুলসাইড এরিয়ার একপাশে অন্যমনস্ক মোনা কিটকটে হেলান দিয়ে আতশোহা হয়ে আছে। এক পায়ের পাতা পানিতে ভিজিয়ে আপন ভাবনায় নিমজ্জিত। সজ্জিত প্রজাপতির ন্যায় বাতিগুলোর আলোতে পুলের পানি হলুদাভ রূপ ধারণ করেছে। ঝিকিমিকি ফেয়ারি লাইটগুলো গাছের আড়ালে আড়ালে জ্বলছে। মোহনীয় পরিবেশ সৃষ্টি হয়েছে। নয়নের অনেকটা কাছে গিয়ে সে ক্যামেরা ব্যাক সাইডে দিল। মোনার কার্যকলাপ স্পষ্ট। ও পাশের মানুষটা দেখতে পাচ্ছে। কারো পায়ের শব্দ পেয়ে মোনা মাথা না উঠিয়েই বলল, কে? যদিও মামাকে এপাশে হাঁটতে দেখেছে, হলপ করতে পারেনি। মামার হাতে ফোন ছিল। নয়ন জবাবে বলল, মামা মন খারাপ? মোনা কিঞ্চিত হেসে নির্লিপ্ত জবাব দিল, মনার মন খারাপ হয় না মামা। দেখো পুলের পানি কত শান্ত। জানো মামা, আমার নদী বেশ পছন্দ।
আপন ছন্দে বহমান স্বাধীন, চাইলেই গতিপথ পরিবর্তন করতে পারে। অথচ পুলের পানিগুলোকে দেখো, বছরের পর বছর এখানে আটকে আছে। কর্তৃপক্ষ চাইলেই ফেলে দিয়ে নতুন পানি রাখবে, নতুবা আটকে থাকবে। মনে হচ্ছে পুলের পানি। নয়নের হাতে তখনও ফোন ধরা। ফোনের পজিশন এমন ছিল বোঝার সাধ্য নেই। ওপাশে সংযোগ আছে, বিপরীত পাশের মানুষটা যে নীরব। মোনা এতটুকু শেষ করে চেয়ার থেকে মাথা উঠিয়ে মামার দিকে তাকিয়ে হেসে বলে, ভয় পেলে মামা? ভয় পেও না, প্রতিনিয়ত নিজের মাঝে পরিবর্তন আনার চেষ্টায় আছি। দুপুরে বললে না বাবাকে কষ্ট না দেওয়ার কথা, মাথায় গেঁথেছে, কিন্তু একটা ব্যাপার মাথায় ঢোকেনি মামা। কি ব্যাপার? সবাই কেন আমাকে বলো তোমার বন্ধু আমার আবেগ ছোট বলে? এখন তো বড় হয়েছি। সেদিন চয়নও একই কথা বলল। আর তোমার বন্ধু তো... নয়ন ফোন কেটে দিয়ে ভেবে ফোনের দিকে তাকায়। ইমরানের পূর্ণ মনোযোগ মোনাতে আবদ্ধ। কিছু একটা ভেবে সংযোগ রেখে মোনাকে উত্তর করলো, আবেগ নয় কি? কি আছে তোমার বন্ধুতে? চার্ম, দেখতে খুব সুন্দর। আমার এইজের মেয়েরা ওনার প্রেমে পড়ার প্রশ্নই আসে না। হ্যাঁ, বড়রা অনেকে পড়েছে, কে কে আমি জানি। এমন একজনের ডায়েরি পেয়েছি যা পড়ে আমার সেই মুহূর্তে মন চেয়েছে বেঁচে থাকাটা আমার জন্য অনেক কঠিন মামা। ওনাকে প্রচন্ড ভালোবেসেছে একটা সময়। এত কিছুর পরে আমার তার কথা মনে আনা উচিত নয়। আমি তার কাছ থেকে উপেক্ষা, অপমান ব্যতীত কিছু পাইনি। অথচ তাকে আমার ভালো লাগে, তার ব্যক্তিত্ব ভালো লাগে। তাকে বলে দিও সে পরবর্তীতে আসার আগেই মনার তাকে ঘিরে থাকা অনুভূতি সব হাওয়ায় মিলিয়ে যাবে। মোনা থেমেছে। দুহাতে চোখের জল মুছতেই পুনরায় জল গড়িয়ে পড়ছে কপল বেয়ে। ফুপিয়ে কেঁদে বলতে থাকলো, যে কথা সে বলেছে আমি প্রস্তুত ছিলাম না তা শোনার জন্য। আমি কখনোই নিজেকে প্রদর্শন করিনি কারোর কাছে। এতটুকুতে কথা অসমাপ্ত রেখে ছুটে গেল মোনা রিসোর্টের ভিলার দিকে। নয়ন হতবাক। মোনা যেতেই ফোন সামনে এনে দেখল ইমরান চোখ বুজে নিজেকে শক্ত খুলসে আবদ্ধ করে নিয়েছে, দম ছাড়ছে না। বন্ধুর এমন অবস্থায় নয়ন ঘাবড়ে গেল। ফোন নিয়ে আড়ালে চলে এলো। ওকে স্ট্রেস নিতে ডাক্তার বারবার বারণ করেছে। প্রশ্ন করলো, কি বলেছিস তুই আমার মেয়েটাকে? ঢোক গেলে ইমরান চোখ খুলে পড়ল। পরে কথা বলবো, রাখছি। রাতের খাবার শেষে মোনা বাবার ফোনে ফ্রাঙ্কেস্টাইন দেখছে। দেখতে দেখতে মনে হলো ফ্রাঙ্কেস্টাইন বইটা একবার পড়া উচিত। বাবার আইফোনের নেতিবাচক দিক হলো ডাউনলোড করতে ঝামেলা। পিডিএফ নামাতে না পারায় কাছে গিয়ে আবদার করে বলল, বাবা, ফ্র্যাঙ্কেস্টাইন নামিয়ে দাও, পড়বো। আম্মু এখন ঘুমাও, কাল পড়বে। বাবা একটু কথা বলবো ইমরানের সাথে। তখন কথা হয়নি। মোনা কথা না পারিয়ে বাবার হাতে ফোন দিয়ে চলে গেল। 2 বেডের স্যুট, নিজের বেডে শুয়ে পড়েছে। মিনহাজ ব্যালকনিতে গিয়ে কথা শেষ করে এসেছে 10 মিনিটের মাঝে। মেয়ের বেডে বসে প্রশ্ন করলো, গল্প করবে বাবার সাথে? ধরফড়িয়ে উঠল। চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে ওপর নিচ মাথা ঝাঁকালো। মিনহাজ হেডবোর্ডে হেলান দিয়ে বলল, বাবাকে বলো তো কি হয়েছে শাহজাদির। বাবার কোলে মাথা রেখে চুপ করে আছে। মিনহাজ নীরবতা বুঝে বলল, দাদির ব্যবহারে কি খারাপ লাগে? মোনা মাথা নেড়ে বলল, না। তবে ক্যাম্পাসে নিয়মিত যাও না? যাই। ছেলে বন্ধু আছে? না, তেমন নেই। কাউকে পছন্দ হয়েছে? বাবার কাছ থেকে লুকাতে মন বাচ্ছে কেন? আজ বাবাকে সব বলবে। বাবাই তো সব মোনার। মিনহাজ মেয়ের চুলে বিলি কেটে দিতে দিতে বলল, তোমার বয়সটাও বাবারও ছিল, তোমার বয়সটা বাবারও ছিল। তোমার চেয়ে বেশি ইম্যাচিউর ছিলাম, প্রেম করতে পারিনি। মেয়েরা তাকাতই না। কিভাবে যেন তোমার মাই একটু ভ্যালু দিল। নতুবা মোনা নামের কোনো রাজকন্যার আগমন এই ধরনীতে হতোই না। যখন তোমার মাকে বিয়ে করেছি তোমার মায়ের বয়স তোমার চেয়ে কম ছিল, তবে সে তোমার থেকে অনেক বেশি ম্যাচিউর ছিল। তাই তো আমার মতো একজন অসুন্দর মানুষের জীবনে এসে সব গুছিয়ে আবার চলে গেল। ভাগ্যিস তুমি ছিলে, নতুবা এতদিনে মরে ভূত হয়ে যেতাম। বাবা কি বলো এসব? মিনহাজ হেসে বলল, ঠিকই তো, মোনার অসুন্দর বাবাকে বিয়ে করতে শুনি। ঠিকই তো, মোনার অসুন্দর বাবাকে কে বিয়ে করতো শুনি?
তোমার মা তো ভীষণ বোকা ছিল। মোনা বাবার কোমর জড়িয়ে ধরল। মিনহাজ মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, জীবনে প্রথম ভালো লাগা সবসময় স্মরণীয় হওয়া উচিত। তোমার যদি মন বলে যাকে চাইছো সে তোমার জন্য কমফোর্ট জোন, তার সাথে ঘোরা, কথা বলা, একসাথে খেতে যাওয়া, এগুলোতে যদি তোমার প্রায়োরিটি আধিক্য পাই, তাহলে বাবা তোমার পাশে আছি। বুঝে নেবে সেই মানুষটা তোমার জন্য উপযুক্ত, সঠিক পথেই আগাচ্ছ তুমি। আমি চাই না বাধ্য হয়ে কিছু করো। যদি সম্পর্কে জড়াতে গিয়ে রিয়েলাইজ করো যার সাথে সম্পর্কে যেতে চাও সব তার পছন্দ করতে হবে, তার কাছে তোমার প্রায়োরিটি নেই, তবে আমার পরামর্শ এগিয়েও না, ওখানেই থেমে যাও। ওটা তোমার জন্য নয়। যা করবে তোমার জন্য করবে, তোমার খুশির জন্য করবে। ডোন্ট চুজ রং পারসন। ইউ হ্যাভ দ্য ফ্রিডম, জাস্ট চুজ ওয়াইজলি। ওকে? মোনা হাসলো। লাস্ট ওয়ার্ড জাস্ট চুজ ওয়াইজলি বলেই বাবা এক বাক্যে বাজিমাত করে দিল। মোনা গলা অবধি সাজিয়ে আনা কথা গিলে ফেলল। প্রয়োজন পড়বে না আর আগানোর। মোনা চুজ ইডিয়টলি। বাবা কখনোই এমন সম্পর্ক মেনে নেবে না। কেনই বা নেবে? এখন মোনা 22-এ পা দিয়েছে। মানুষটার কত হবে? কাকে মন দিয়ে বসলো মোনা? যার বিন্দুমাত্র পরোয়া নেই। বাবা ঠিক বলেছে, নিজের খুশিকে প্রাধান্য দিতে হবে। ওই মানুষটা বারবার মোনাকে অপমান অপদস্থ করেছে। তামান্নার বিয়ের দিনের পর শাড়ি পরা যে ছেড়ে দিয়েছে মোনা, সে খবর কেউ জানে না। ভাবনা দেশে তলিয়ে যেতেই ঘুমে আচ্ছন্ন হয় কিশোরী। মিনহাজ হাতের ফোনটা নিয়ে নয়নকে কল দিয়ে জানান দিল কামরায় আসতে। মোনাকে সযত্নে শুয়ে দিয়ে দরজা খুলে দিল। নয়ন আসার পর নয়নের সাথে আলোচনায় বসেছে। নয়ন, আমার সন্দেহ কি বেড়েই চলেছে মেয়ের উপর? কি হয়েছে? ভুল পথে পা বাড়ায়নি তো? অহেতুক ভাবনা তোমার। এত পরিবর্তন আমি বিগত এত বছরে দেখিনি। এই 4 বছরে যা হয়েছে, এত শান্ত মনা তো ঝড়ের আভাস দিচ্ছে। অযথা চিন্তা করো না, অসুস্থ হয়ে পড়বে। বয়সের সাথে একটা মানসিক পরিবর্তন আসে, তাই তাই আসছে মনের মাঝে। তাই যেন হয়। নয়ন বেরিয়ে নিজের কামরায় এসে চিন্তায় পড়ে গেল। মোনাকে ভীষণ কড়া করে বোঝাতে হবে। এতদিন ভেবেছে যা ঘটেছে আড়ালেই আছে। আজ মিনহাজের নজরে আসাটা ভয়ঙ্কর কিছুর পূর্বাভাস। 7টায় নাস্তার পর্ব শেষ। রিসোর্টের অন্য পাশটা ঘুরে দেখছে মোনা। পাখির কিচিরমিচির, ভেজা মাটির গন্ধ। সারা রাত চুপচাপ বৃষ্টি ছিল। ছোট্ট একটা কৃত্রিম লেক রয়েছে এখানে। দোল খেলছে বাতাস। কাশফুল ছেয়ে গিয়েছে জঙ্গলের মতো সংরক্ষিত জায়গাটিতে। বেড়াতে আসা লোকজন ছবি তুলতে ব্যস্ত। বাবা এবং মামার কাজ শেষ করে ঘুরতে যাবে পদ্ম শাপলা রিসর্টে। তাই আজ মন ফুরফুরে। বান্ধবীদের কাছে প্রায় শুনে পদ্মবিলের গল্প। সিলেট যখন গিয়েছিল সেই মৌসুমে শাপলা ছিল না। মন খারাপ নিয়ে ফিরে এসেছিল। তবে এখন শাপলা আছে বিলে, মামা জানালো। নয়ন রুমে এসে মোনার হাতে একটা ব্যাগ ধরিয়ে বলল, মামা, আমরা একটু পর রিসোর্ট ছেড়ে দিব, তৈরি হয়ে নাও, তোমার পছন্দের জায়গায় যাব। মোনা ব্যাগ খুলে দেখে জামদানি শাড়ি, যার রং ম্যাজেন্টা এবং সোনালি কম্বিনেশন। এই যেন সদ্য ফোটা শাপলা। মোনা আশ্চর্য, এই শাড়ি কোথা থেকে পেল? মামার দিকে কৌতূহলী চোখে তাকাতে নয়ন হেসে বলল, ফেসবুকে ঢুকলেই শাপলা বিলের ছবি, তাই ভাবলাম আমাদের শাহজাদি যেহেতু যাচ্ছে, তাকে নিয়ে এবার আমরা ছবি উঠাবো। তোমার মামির জন্য কিনেছি, কালি এক ফাঁকে ঠু মেরে নিয়ে আসলাম। দেরি হয়ে যাচ্ছে মা, বাবা পরে বকা দিবে। কিন্তু মামা, আমি তো শাড়ি পরি না অনেকদিন। তাতে কি, আজ পরো। মামার মুখের দিকে তাকিয়ে না বলাটা মুশকিল। ব্লাউজ নেই। রিসর্টের সব থেকে কোনো মতে ম্যাচিং হবে একটা ব্লাউজ চড়াও দামে কিনে নিয়ে আসলো বাবাকে বলে। শাড়ি হাতে নিয়ে কামরায় এসে তৈরি হওয়া শুরু করলো। চন ভার্সিটির নবীন বরণে শাড়ি পরতে জোর করেছিল বেশ কয়েকবার। বারবার নাকচের পর মেয়েটা রাগ করে নিজেই পরেনি আর। হালকা প্রসাধনীতে নিজেকে সাজিয়ে নিল। শাড়ির সাথে মানানসই তেমন গয়না নেই, তবে স্কার্টের সাথে পরার জন্য পার্লের মালা, কানের ছোট দুল আর একজোড়া অ্যান্টিক বালা এনেছিল। সব কিছু সেট করে চুলে বেনুনি করল। মোনার ঢেউ খেলানো চুলের বেনুনিতে যেন অপসরই লাগছে। রিসোর্টের 5 ফিট মিররে নিজের কয়েকটা ছবি তুলবে বাবার কাছ থেকে ফোন চেয়ে নিয়ে মিনহাজ রুমে এসে মেয়েকে দেখে মিষ্টি হাসলো।
বাবাকে জড়িয়ে ধরতে মেয়ের কপালে স্নেহময় আদর করে বলল, বাহ, মাশাল্লাহ, আমার মাটাকে তো বেশ লাগছে। মাঝে মাঝে তো সাজতে পারেন আম্মা। এমন নতুন শাড়ি কিনে দিলে সাজতে আমার আপত্তি নেই। ইস, বাবাকে গরিব বানানোর পায়তারা চলছে। 10টা নয় 5টা নয়, মিনহাজ ইকবালের একমাত্র রূপবতী কন্যা মোনাশা ইকবাল। শাড়ি কি তার প্রাপ্য নয়? আলবত, হুকুম শিরোধার্য রাজকুমারী। বাবা মেয়ে হেসে দিল খুনসুটিতে। বাবার আইফোনে বেশ কিছু ছবি তুলল। মিনহাজ তৈরি ছিল, কিছু জিনিস নিতে এসেছিল। মোনা আয়নায় দাঁড়িয়ে ছবি তোলা শেষ করে চয়নের জন্য আরেকটা ছবি উঠালো, যেই দাগটা কাউকে দেখাতে চায়নি। চয়ন সেদিন শাড়ি না পরাতে রাগ করে আর শাড়ি পরবে না বলেছে মোনাকে। শাড়ির আঁচলটা তুলে পেটের বাম পাশে কাটা দাগের অল্প একটু দেখিয়ে শাড়ি পরা স্পষ্ট ছবি তুলল। এ যেন চাঁদের গায়ে দাগ। সবকটা ছবি সিলেক্ট করে পাঠিয়ে দিল চয়নের নাম্বারে। শেষ ছবিটাতে লিখেছিল, এজন্যই শাড়ি পরা বন্ধ করেছিলাম চয়ন। যতবার শাড়ি পরতে যাই এই দাগটা চোখে পড়ে। কপালের দাগটা কম বোঝা যায়। নির্দাগ পেটে সিলের মতো সারা জীবন বয়ে বেড়াতে হবে এই চিহ্ন। পুরোটা দেখালে ভয় পাবি। আমি দেখতেও চাই না, দেখাতেও চাই না এই চিহ্ন কাউকে। আমার ভীষণ কষ্ট হয় যখন আয়না দেখি। এবার নিশ্চয়ই আর রাগ করে থাকবি না? মেসেজ যে ভুল নাম্বারে চলে গিয়েছে তা হয়তো কিশোরী নিজেই বুঝতে পারেনি। ফোনটা বাবার ছিল। পরপর দুবার ক্লিক করতে ওপর নিচ 2টা নাম্বারে ছবি সেন্ড হয়ে গিয়েছে। পদ্মশাপলা রিসর্ট। জিন্দা পার্ক পেরিয়ে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্বে এই রিসর্ট। গাড়ি নিয়ে গেলে ঝামেলায় পড়ার সম্ভাবনা প্রবল। জিন্দা পার্কের পার্কিং লটে গাড়ি রেখে অটো নিয়ে রওনা হলো রিসর্টের পথে। প্রবেশ টিকিট জনপ্রতি ভাড়া 50 টাকা। ঢুকতেই একটা কাঠের সেতু। প্রথমে মোনা ভয় পেল, বাবার হাত ধরে সামনে আগায়। ঘড়িতে সকাল 9টা, এখনো শাপলা পদ্ম ফুটে আছে। 10টা নাগাদ ফুটে থাকবে। চারিদিকে ফুলের সমারোহে মন আনন্দে নেচে ওঠে। সেতু ছেড়ে উঠল রিসর্টে। রিসর্ট বলতে 1000 বিঘার এই বিল। কুড়িল বিশ্ব রোড থেকে প্রায় 40 মিনিটের পথ। চারিদিকে পানি, মাঝখানে সমতল মাটির ছোট্ট দ্বীপের মতো। সেখানে কিছু গাছ আছে, কুড়ে ঘর আছে, দোলনা আছে, একটা টি স্টল আছে। লোকে লোকারণ্য। গোলাপি পদ্ম, লাল শাপলায় চারিদিকে মনোমুগ্ধকর নৈসর্গিক পরিবেশের সৃষ্টি হয়েছে। মোনা ছুটে গিয়ে দোলনায় বসলো। মিনাজ ফোন বের করে ছবি তুলতে যাবে। নয়ন তখন হাতে চায়ের কাপ ধরিয়ে বলল, ভাই তুমি বসে খাও, আমি ছবি তুলে দিচ্ছি। মিনাজ চায়ের কাপ হাতে নিয়ে হেসে বলে, চা কখন অর্ডার দিলি? এসেই দিলাম, এখানকার চা মজা, খাও খাও। মিনহাজ থেকে ফোন নিয়ে দম ফেলল। রিসর্ট থেকে এখানে আসা অবধি শ্বাস হাতে নিয়ে এসেছে মনে হলো। এত চাপ এর আগে কখনো নিয়েছে বলে মনে হয় না। একটা ফোন কি পরিমাণ দুশ্চিন্তা দিতে পারে আজকের পরিস্থিতিতে না পড়লে বোঝার কোনো উপায় ছিল না। এখনও বুক ধুকপুক করছে। প্রথমে একপাশে এসে নিজেকে স্বাভাবিক করে মোনার কয়েকটা সুন্দর ছবি তুলে দিল। এরপর আসল কাজটা ছেড়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সবকটা ছবি ডিলিট করেছে। 3 জন নৌকায় চলল। মোনা যেন প্রাণ ফিরে পেয়েছে। গুনগুনিয়ে গান গাইছে, শাপলা তুলছে। দর্শনার্থীরা এগিয়ে এসে নিচ থেকে জিজ্ঞেস করছে। মিনহাজকে একজন পৌরা প্রশ্ন করে বসলেন, সম্পর্কে আপনার কি হয় এই মেয়ে? নয়ন মিনহাজের মুখের উত্তর কেড়ে নিয়ে বলে, আন্টি, মেয়ে পছন্দ হয়েছে? কথার মাঝে পৌরা রাগান্বিত গলায় বলল, আমাকে আপনার আন্টি লাগছে? একদম আন্টি ডাকবেন না। আমার বয়স আর আপনার বয়স তো একই। মোনাফিক করে হেসে দিল। নয়ন কটমট করে তাকালো। মহিলা পুনরায় নয়নকে প্রশ্ন করলো। আপনার বয়স কত? নয়ন মহিলাকে জব্দ করার উদ্দেশ্যে বলল, আগে মাত্র 30। মনে তো হয় 50। আর আপনাকে তো 70 লাগে। অবান্তর কথা বলবেন না। মিনহাজকে দেখিয়ে বলল, উল্টো এই ভাইসবকে মনে হয় 35। কথার পিঠে কথা বেড়েই চলেছে। মিনাজ চোখ পাকিয়ে দেখালেও দমেনি নয়ন। মোনা উচ্চ শব্দে হাসছে। পৌরা মোনার হাসিতে ঝগড়া থামিয়ে উচ্ছ্বসিত হয়ে বলল, মা, তোমার হাসি ভারী মিষ্টি। এমন একটা মেয়ে খুঁজছিলাম ছেলের জন্য। মোনার গাল ধরে আদর করে কাছে টেনে বলল,
আদর করব অনেক, হবে ছেলের বউ। মিনহাজ মেয়েকে ছাড়িয়ে বলল, খুবই দুঃখিত আপা, আমার একটাই মাত্র মেয়ে, এত তাড়াতাড়ি বিয়ে দেব না। আপনার মেয়ে? জি। বোঝাই যায় না। নয়ন মুখ বেঁকিয়ে বলে, বোঝা গেলেই কি, ভাগ্নি তো দিব না আপনার ছেলেকে, এত খুশি হবেন না। আসছে আমাকে অপমান করতে। হ্যাঁ, আয় তো মামা, মামার সাথে ওদিকে চল, বাসতলায় যাব। কিছু বাস সাথে রাখতে হবে আকস্মিক আক্রমণ থেকে বাঁচার জন্য, যেন কেউ ওলট পালট কিছু বললেই পটাশ করে একটা বাড়ি দিয়ে স্মৃতিশক্তি নাই করে দিতে পারি। মহিলা চরম অবাক হলো হেন কথায়, কিভাবে অপমান করলো। মোনাকে টানতে টানতে রিসর্টের বাঁশবাগানের কাছে নিয়ে গেল। সেখানে বাসঝাড়ের সাথে মানুষজন ছবি তুলছে। এদিকে মিনহাজ মহিলাকে বিনয়ী হয়ে বলল, কিছু মনে করবেন না, আমি ক্ষমা প্রার্থী। ওর মামা মানে আমার শ্যালক একটু রসিক প্রকৃতির। মহিলা চলে যেতেই মিনহাজ নিজেও হাসছে কিছুক্ষণ আগের কর্মকাণ্ডে। নয়নকে দিয়ে সব সম্ভব। বাস ছেড়ে এসে মোনাকে বলল, দেখলে আম্মা কত ফাজিল মহিলা, কিভাবে আমাকে অপমান করলো। আমাকে নাকি 50 লাগে, তুমি আন্টি ডাকলে কেন? তাই বলে 50 বলবে? মামার কথার মজা উড়িয়ে মোনা মেয়েকে মন খারাপ স্বরে বলল, ঠিক, মহিলা অনেক খারাপ। মুখের ওপর সত্যি বলা একদম উচিত হয়নি, ভদ্রতাও জানে না। একদম ঠিক, এদের বাঁশের কঞ্চি দিয়ে ধাওয়া করা দরকার। আর এই পাগল ছোকরাগুলো বাঁশঝাড়ে কিসের ছবি তুলছে? বাঁশঝাড়কে ছবি তোলার জন্য? এখানে মানুষ প্রকৃতির ডাকে সাড়া দিতে আসবে, তা না। আরও কিছু কথা বলতে যেয়ে নয়ন মস্তিষ্ক কাজে লাগালো। ভাগ্নি কি বলল আর সে কি উত্তর দিল। ভাগ্নির ভাষ্যমতে মহিলা সত্যি বলেছে। নয়ন মোনার দিকে তাকিয়ে বলে, মোনা আম্মা কি বলেছ, আমার 50? মোনা হাসতে হাসতে লুটোপুটি খাওয়ার মতো অবস্থা। দাঁড়িয়ে থাকতে না পেরে পুরনো বাঁশের শেকড়েই বসে পড়েছে। এদিকে নয়ন গাল ফুলিয়ে অভিমান করেছে। নয়নের ফোন বেজে উঠল। রিসিভ করে অনর্গল বলতে শুরু করলো, কেন ফোন দিয়েছিস? আমার মজা নিতে? আমি যদি 50 শুই তাহলে তুই কি? হ্যাঁ, তোর বাচ্চা প্রেমিকাও আমাকে পচায়। তোর প্রেমে যদি 17-18 বছরের কিশোরী পড়তে পারে, আমাকে ওই বুড়ি কোন সাহসে 50 বললো? মোনা স্তব্ধ। কাকে বলছে নয়ন এসব? মোনা কিছুটা এগিয়ে এসে আগের মতো হাসতে হাসতে বলে, এই মামা, পাগল হলে? হ্যাঁ, কাকে বলছো এসব? ফোনের ওপাশের মানুষটা কি করে জানবে এই মহিলা তোমাকে 50-এর বুড়ো বলেছে? সেই মুহূর্তে ওপাশ থেকে ভেসে এলো ভার গলার স্বর, কয় বোতল গিলেছিস? উন্মাদের মতো আচরণ করছিস কেন? কাজ হয়েছে? যে কটা কদম এগিয়ে এসেছিল ঠিক গুনে গুনে ততগুলো কদম পেছালো। মনের ব্যাকুলতা দমানোর আপ্রাণ চেষ্টা, পারছে না তো। অতিশয় শান্ত অনির্বণ নদীর মতো পরিশ্রান্ত হয়ে ধপ করে গাছের গুড়ির উপর বসে পড়ল। এই স্বর আর শুনতে চায় না। বিচিত্র মানব মনকে দমানোর কি কোনো উপায় নেই? তাই বুঝি ম্যাকডোনাল্ড বলেছিল, মনের উপর কারো হাত নেই। মনের উপর জোর খাটানোর চেষ্টা করা বৃথা। মনের সাথে যুদ্ধ করে যতটুকু ভুলতে চেয়েছে, বলিষ্ঠ স্বর আবার মনে করে দিয়েছে সকল অতীত। একটাই প্রার্থনা সৃষ্টিকর্তার নিকট, মনে যেন সেই সুযোগ না পায় মানুষটির ঘৃণ্য অপদস্থ অবহেলা সম্পন্ন দৃষ্টির সম্মুখস্থ হওয়ার। সেই দিন হয়তো ভেতরটা পুরোপুরি নিঃশেষ হয়ে যাবে। সম্বিত পেয়ে নয়ন বুঝে নিয়েছে বড্ড ভুল করে ফেলেছে। হালকা স্বরে উত্তর দিল, হয়েছে। তিনজন নিশ্চুপ। মিনহাজ দূর থেকে ডাকছে। ফোনের সংযোগ বিচ্ছিন্ন হলো। নয়ন মোনার পাশে এসে বসলো। শরীর কাঁপছে মেয়েটার। নয়ন হাত ধরতে আটকে উঠল। মামার দিকে তাকিয়ে বলল, মামা, আমি চেষ্টা করছি, পারবো আমি। মোনার হাতের কম্পন যেন নয়নের মনে আতঙ্ক তৈরি করেছে। এও কি সম্ভব? মোনাকে আশ্বাস দিলেও নিজের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। দুর্ভাবনা সৃষ্টি হয়েছে আফসোস থেকে। কি হতো যদি মোনাটা আর একটু বড় হতো? কি হতো যদি ইমরান মোনাকে নিয়ে ভাবত? সব আকাশ কুসুম কল্পনা, কিছুই সম্ভব নয়। অবশ্য দোষ তারই, ইমরানের নয়। মোনাকে এই অবস্থায় দেখে মিনাজ ছুটে এলো। নয়ন মোনাকে আঁকড়ে ধরেছে। কিছুতেই শান্ত হচ্ছে না মেয়েটা। আকস্মিকতায় হয়তো অন্তরের নিয়ন্ত্রণ হারিয়ে বসেছে। মোনাকে প্রশ্ন করতেই উত্তর দিতে পারছে না। নয়নকে প্রশ্ন করলো, কি হয়েছে মেয়েটার? ভাই আচমকা এখানে এসে বসে পড়েছে। মোনা জোরে শ্বাস টেনে বলছে,
বাবা বাড়ি চলো, বাবা বাড়ি চলো, আমার দম আটকে আসছে। কোথায় কষ্ট হচ্ছে মা? বাবাকে বলো, বাবার কষ্ট হচ্ছে তো। বাড়ি যাব বাবা, আমার মাথা ব্যথা করছে, শ্বাস আটকে যাচ্ছে। আঘাতের দাগটা দেখিয়ে বোঝালো মাথার ব্যথা বেড়েছে। বিন্দুমাত্র বিলম্ব না করে বেরিয়ে এলো রিসর্ট ছেড়ে। গাড়িতে উঠে সারা রাস্তা ছটফট করেছে। মিনহাজ মেয়েকে বাড়িতে না এনে সোজা হাসপাতালে নিয়ে এসেছে। নয়ন না পারছে বোঝাতে আর না পারছে বলতে। তোমার মেয়ের কষ্ট মাথায় না হৃদয়ে? যার চিকিৎসা জগৎ জাহান খুঁজেও পাবে না। যেখানে এই চিকিৎসা আছে সেখানে অবধি পৌঁছানো এখন সাধ্য সাকল্যের বাইরে। নয়নের প্রার্থনা, হ্যাঁ অন্তর্যামী, অন্তরের খবর তুমি জানো। মেয়েটার সকল মুশকিল আসান করো। এভাবে যে আমার কষ্ট হচ্ছে। বাবার আনচান চোখ দেখে মোনার শ্বাস ফেলতে সমস্যা হচ্ছে। এর মাঝে মোনার ডক্টর সাজেস্ট করেছে সিটি স্ক্যান করানোর জন্য। ব্রেনে আঘাত লাগলো কিনা। আজ প্রায় বছর 4 হলো অ্যাক্সিডেন্টের ব্যথা এখনো কমেনি। চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মিনহাজের কাঁধে হাত দিয়ে বলল, এভাবে অস্থির হয়ে গেলে তো অসুস্থ হয়ে পড়বে ভাই। আমি আছি তো, বসো শান্ত হয়ে, দেখছি আমি। মিনহাজ বাইরে শান্ত হয়ে বসেছে। ডাক্তারের চেম্বারে মোনা। নয়ন ভেতরে এলো অনুমতি নিয়ে। মোনাকে চেক আপ করছিল ডাক্তার। ডাক্তারের সামনে মোনাকে প্রশ্ন করলো, মা, ব্যথা কি সাধারণ তোমার মাইগ্রেনের ব্যথা নাকি অন্যরকম? বাইরে বাবাই চিন্তায় পড়ে গিয়েছে সিটি স্ক্যানের কথা শুনে। নয়নকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে চেম্বারের বেডেই মোনা জ্ঞান হারালো। ডাক্তার এবং নয়ন দুইজনই ঘাবড়ে গিয়েছে। নার্স এসে স্ট্রেচারে করে মিনহাজের সামনে জ্ঞানহীন মেয়েকে নিয়ে বের হতেই দেখেই মিনহাজ নিয়ন্ত্রণ হারিয়ে ভার ছেড়ে দিল। ডাক্তার দেওয়ান এবং নয়ন দুইজনই মিনহাজকে ধরে বসালো। সিটি স্ক্যান শেষ। মোনার জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। প্রস্তরখণ্ডের মতো নিশ্চল। বাসায় ফিরে নিজেকে 4 দেওয়ালের কামরায় আবদ্ধ করেছে। মোনার রিপোর্টে গুরুতর কিছু ধরা পড়েনি। কোনো কারণে খুব বেশি স্ট্রেস নেওয়ার জন্য এমনটা হয়েছে বলে ডাক্তারদের ধারণা। সিদ্ধান্তহীনতায় ভোগার তুল্য কিছু হতেই পারে না। বাসায় ফিরেছে দীর্ঘ 1 ঘন্টা। একই চেয়ারে একই জায়গায় বসে আছে। মাথার মাঝে সবচেয়ে বড় দুশ্চিন্তা, কি করা উচিত, কার সাহায্য চাইবে, কে ভালো পরামর্শ দিবে। কফি নাও, তোমার পছন্দের এক্সপ্রেসো। কপাল থেকে হাত সরিয়ে কফি হাতে নিয়ে স্ত্রীকে বলল, একটু বসো, কথা আছে। হাতের মুখে ফু দিতে দিতে বসলো রিক্তা। বাসায় ঢোকার সময় বুঝতে পেরেছে বেশ চিন্তিত ছিল। ফার্মের ডিজাইনের সময় কাঁটা করানোর আগেই সাবমিট করার জন্য অঙ্গীকারবদ্ধ। তাই কফি হাতে চলে এলো স্বামীকে মানাতে দেরি করার জন্য। মাপ চাওয়াটাও যৌক্তিক। সরি, ডিজাইনটা সাবমিট করছিলাম তাই। আমি জানি, নাহিয়া বলেছে। আমি চিন্তিত রিক্তা। তা তো দেখেই ঠাউর করছি। কি নিয়ে? এতক্ষণ হসপিটালে ছিলাম মোনাকে নিয়ে। সিটি স্ক্যান করাতে হয়েছে মেয়েটা। রিক্তা চমকে উঠে বলল, তোমরা না রিসর্টে ছিলে, হসপিটালে কেন? ক্ষিপ্ত হলো রিক্তা। মোনা কেমন আছে? আমি যাব? আহা, উত্তেজিত হয়ে না, বসো, কথা শোনো। বলো। ইমরানকে আসতে বলে মোনার মানসিক কন্ডিশনের অবনতি হচ্ছে রিক্তা। ইমরান ছাড়া কিছুই ভাবতে পারছে না। মাথা ঠিক আছে তো তোমার? স্বাভাবিক আছো? ইমরান ভাই আসলে কি হবে শুনি? নয়ন, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, মোনা পছন্দ করে, ইমরান ভাই নয়। বুঝতে চাইছো না কেন? মোনার কন্ডিশন জানাই। জানালে কি উনি পাগল হয়ে ছুটে আসবে, পছন্দ করা শুরু করবে? তুমি কি শিশু হয়ে গেলে নয়ন? মোনার মতো আচরণ করছো। উনি ইমরান ভাই, বাচ্চা নয়, টিনেজ ফিলিংস নয়। বুঝতে চাইছো না কেন? উনি কনসার্ন একজন ব্যক্তি। তার উপর অহেতুক মোনার ফ্যান্টাসি চাপিয়ে দিয়ে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করো না। দেখা যাবে ভাইয়া রেগে গিয়ে দুটো কথা শুনিয়ে দেবে। ছোট্ট মনটা ওভার রিয়্যাক্ট করলে ভুলভাল কিছু করে বসবে। মিনহাজ ভাই পুরোপুরি নিস্তব্ধ হয়ে যাবে। বুদ্ধি খাটাও। কলেজের গণ্ডি পেরিয়েছে, বিশ্ববিদ্যালয়ে 2 বছর প্রায় শেষ। দেখবে ঠিক হয়ে যাবে। এই সময়টাই ম্যাচিওর হওয়ার প্রকৃত সময়। কফির শেষ চুমুক দিয়ে নয়ন প্রশ্ন করলো, নিশ্চিত? আমি কি জ্যোতিষী? না মানে, নিজেকে আশ্বস্ত করছি। তোমার কথায় হেয়ালি টের পাচ্ছি। কেন? কি হয়েছে বলো তো? যা বলবো শুনলে চমকে উঠবে। কি?
শুধু এতটুকুই জেনে রাখো যে ইমরান গত কয়েক মাস আগে মাইল স্ট্রোক করেছে। ইন্নানিল্লা, কি বলছো? হুম। তুমি আর মিনহাজ ভাই কি এই কারণে ইতালি গিয়েছিলে? হ্যাঁ। আগে বলনি কেন? জানি, বুঝছোই তো। আপা আর ঈশান জানলে কি হবে? তাহলে কিছুই বলো না ভাইকে। হুম। এই অবস্থায় আবার একা ফেলে এলে কিভাবে? ওখানে সজীব আছে, রেখে যাবে ইনশাল্লাহ। নয়ন এর বেশি আর কিছু আপাতত স্ত্রীকে জানাতে চায়নি। রিক্তা উঠে চলে যাবে এমন সময় দরজা পর্যন্ত গিয়ে ঘুরে এসে বলল, একটা কথা, কি? মিসেস বোসের সাথে আজ দেখা হলো। সে জানালো কাকুর নাকি কেস ফাইল করেছে। কোন বস? ব্যারিস্টার অনিরুদ্ধ বোস, তার স্ত্রী? হ্যাঁ, আমাদের ফার্মে ইন্টার্ন করছে। চিনি মেয়েটাকে ভালোই। একদিন মিস্টার বোস এসেছিল আমার সাথে, তখন পরিচয় করিয়ে দিয়েছিল। সেই থেকেই আমাকে চেনে। আমাকে মেয়েটা জানালো কাকুনের ব্যাপারটা। কিসের জন্য করছে কেস ফাইল? ডিভোর্স। ইমরানের সাথে তো সেই কবে হয়েছে? আরে জারিফের সাথে। আর ঈশান নাকি কাস্টাডি চাইছে। ভাইয়া নাকি ঈশানের ঠিক মতো কেয়ারই করে না, রেখে ইতালি চলে যায়। আল্লাহ, কি বলছো? ইমরান জানতে পারলে তুলকালাম হয়ে যাবে। আরও আছে, সে নাকি ইমরান ভাইয়ের লাইফে ব্যাক করতে চাচ্ছে। এবার বুঝো কি করবে? আমাদের মোনাটাও বিপদে পড়বে যদি ওই কাকুন জানতে পারে এই ব্যাপারে কিছু। সুতরাং চুপচাপ থাকো। বললেই হলো ব্যাক করতে চায়। ডিভোর্সি মহিলা প্রাক্তন স্বামীর কাছে ফিরবে? ছ্যাঃ, এর লজ্জা নাই। লজ্জা থাকলে কি আর এর অশ্লীল ভিডিও ভাইরাল হয়? দোয়া করি ইমরান ভাইয়ের ওপর যেন কোনো কিছুর প্রভাব না পড়ে। নয়ন মাথায় হাত দিয়ে বসে আছে। মনে হচ্ছে এক আকাশ পরিমাণ হতাশা। বন্ধুর জীবনটা কি আর শান্তি পাবে না? এই একটি মহিলা তছনছ করে দিল মানুষটাকে। আবার আসবে জীবনে। ঈশানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আসছে। যে করেই হোক ছেলেটাকে নিরাপদে রাখতে হবে। একদিকে বন্ধু, অন্যদিকে ভাগ্নে। বিছানায় শুয়ে শুয়ে ভাবছে জীবনটা কি এইভাবেই যাবে? তবে আজ অসুস্থ হলো, বাবার মাথায় চিন্তা এলো, মামা সব জেনেও বিপদে আছে। সারাক্ষণ দুশ্চিন্তার মাঝে কাটায়। সেই দিন ছাদ থেকে নেমে মোনাকে গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়েছিল ইমরান। বেশ কিছুক্ষণ চুপ ছিল দুইজনই। বাইরে বজ্রপাত, বৃষ্টির তাণ্ডব। এর মাঝে গাড়ি চালানো মুশকিল। একপাশে গাড়িটা দাঁড় করালেই পারে। কিসের এত তারা? মোনা হাত ঘড়ি চেক করে দেখে ঘড়িতে সন্ধ্যা 7টা। এতটা সময় কি করে পার হলো? খুব জোরে বজ্রপাত হওয়াতে গাড়ি একপাশে দাঁড় করালো। এবার এই ঝড়ে এখন গাড়ি চালানো মুশকিল। নীরবতা ভেঙে বলে উঠল, মোনালিসা, জি। তুমি খুব ভালো অন্যরকম একজন। ধারণা অনুযায়ী সবই বোঝো, তবে কেন এই ক্ষেত্রে অবুঝ হয়ে যাও? এত বুঝাচ্ছি তবু কেন বিপদে ঝুঁকছো? হাত কচলাতে কচলাতে মোনা বলে উঠল, আমি জানি না, আমার আপনাকেই ভালো লাগে। আপনি সামনে আসলে আমার মনে হয় সবকিছু ঝাপসা। আমি জীবনে প্রথম কোনো পুরুষকে এত গভীরভাবে উপলব্ধি করেছি। ইনফ্যাচুয়েশন বোঝো? আপনি আমার ইনফরচুনেশন না, আমার ইমোশন। আচ্ছা ইমরান সাহেব, কখনোই কি সম্ভব নয় আমার আপনার সম্পর্ক? শান্ত চাহনি ইমরানের। কি অবলীলায় বলে ফেলল এই মেয়ে। কোনো জড়তা নেই মুখে। মোনার বয়সটা অনেক সাহসের, অথচ ইমরান যা খুশি তা বলতে পারে না। কারণ তাকে ভাবতে হয় সমাজ নিয়ে, ছেলে নিয়ে, দীর্ঘদিনের গড়ে ওঠা সামাজিক সম্পর্ক নিয়ে। ফোনের আওয়াজে ধ্যান ভাঙল ইমরানের। পকেট থেকে ফোন বের করতে ওপাশ থেকে প্রশ্ন এলো, মোনা তোর সাথে? নয়নের প্রশ্নে কিছুটা সাবধান হলো। মোনার দিকে তাকিয়ে দেখলো বাইরের গ্লাসে তাকিয়ে আছে। নির্লিপ্ত উত্তর দিল। হুম। নয়নের স্বর গম্ভীর, বলে উঠল, বাসায় পৌঁছে দে, ভাই খুঁজছে। চয়নকে ফোন দিয়েছে। ওই মেয়ে কতক্ষণ মিথ্যা বলবে? ভাগ্যিস আমি ফোন দিয়ে সাবধান করে দিয়েছিলাম। আমাকে রবিন না বললে তো বুঝতেই পারতাম না। কপাল করে রবিনকে পেয়েছিস। ভাই যেভাবে চিন্তায় ছিল, আরেকটু হলে থানা পুলিশ করতো। রবিন তোকে কেন বললো? তুমি ঘাসে মুখ দিয়ে চলো, আমি আর রবিন না। রবিন জানে আমি সব জানি। ইমরান ঠোঁট কামড়ে বলল, ঠিক আছে, নামিয়ে দিয়ে কল করছি। ইমরান দু আঙুলে কপাল ঘষে স্টিয়ারিংয়ে হাত দিল। গাড়ি চলছে। মোনা ইমরানের দিকে তাকিয়ে বলল, কে ফোন দিয়েছে? স্বর গম্ভীর। কেউ না। গাড়ি বাড়ি থেকে খানিকটা দূরে দাঁড় করিয়েছে।
বৃষ্টি নেই। মোনাকে নামতে বলল, হঠাৎ থামিয়ে বলল, আমার ভাগের সবটুকু সুখ যেন তোমার হয়। একদিন তুমি সব পাবে, শুধু মন বদলে নাও। ইমরান কখনো তোমার ছিল না মোনালিসা, তুমিই সব পেয়ে যাবে ইনশাল্লাহ, যা তোমার ভাগ্যে আছে। উপরওয়ালা কাউকে নিরাশ করেন না, ভুলে যাও সব, এতেই তোমার মঙ্গল। মোনা কিঞ্চিত হেসে বলে, আমার ভাগ্যে ইমরান শরীফ থাকলেই চলবে। মন তো বদলে নিয়েছে সেই ছোট্ট বয়সে। যাকে খুঁজেছি তাকে সঠিক সময়ে পেয়ে গিয়েছি, শুধু মানুষটা বুঝতে পারছে না। আসি, ভালো থাকবেন। নেমে গেল মোনা। মোনার যাওয়ার পথে পথ চেয়েছিল বেশ কিছুক্ষণ, এরপর গাড়ি ঘুরিয়ে আপন গন্তব্যে। ডল হাউসের বলগুলো নিয়ে খেলতে ব্যস্ত পুচকে নাহিয়া নেচে নেচে কথা বলে। প্রথম শ্রেণীতে পড়ছে। মামি বিকালের নাস্তা বানিয়ে দিয়েছে। মোনা আসবে শুনে রিক্তা অফিস থেকে ছুটি নিয়েছে। সাজানো গুছানো পরিপাটি এই বাড়ি। নানা নানি মারা যাওয়ার পর রিক্তাই সমস্ত দায়িত্ব নিয়েছে। আপন বলতে শ্বশুরবাড়ির লোকেদের মধ্যে আছেই মোনা। আদরে মুড়িয়ে রাখে ভাগ্নিকে। আসার সময় মোনার প্রিয় খাবারগুলো কিনে এনেছে। আজ রাতটা মোনা এখানে থাকার পরিকল্পনা করেছে। দুপুরের খাবারের মেনুতে ছিল মোনার প্রিয় মোরগ পোলাও, রূপচাঁদা মাছ, চিংড়ির মালাইকারি। মামির হাতের মোরগ পোলাওয়ের জুড়ি নেই। অনেক দিন পর তৃপ্তি নিয়ে মোনা খেলো। মামির সাথে খাবার নিয়ে গল্পের মাঝে বলল, মামি, আমাকে শিখিয়ে দিও তো মোরগ পোলাও রান্না। এত তাড়াতাড়ি শিখে কি করবি শুনি? বিয়ে হলে তোমাদের জামাইকে খাওয়াবো। রিক্তা সজোরে হাসলো, গাল টেনে বলল, ওরে পাক্কা মেয়ে, আমাদের না খাইয়ে জামাইকে খাওয়ানোর চিন্তা। আগে কথা দে আমাকে খাওয়াবে, তাহলে শিখাতে পারি। ওকে খাওয়াবো। প্রমিস? আহ মামি, প্রমিস, খাওয়াবো বললাম তো। কলিং বেল বাজতেই নাহিয়া ছুটে গিয়ে দরজা খুলে দিল। বাবার ঘাড়ে চড়ে বসলো। নয়ন ভেতরে ঢুকতে ঢুকতে বলল, কি ব্যাপার, বাসায় নাকি আজ মেহমান এসেছে? মোনা উঠে এসে মামাকে জড়িয়ে ধরল। রিক্তা ছুটে এসে বলল, এভাবে থাকো, একটা ছবি তুলি। কাঁধে এক মেয়ে, বুকে এক মেয়ে। আহা কি সুন্দর লাগছে, তোমাকে একটা গাছ মনে হচ্ছে। ছবি তোলা শেষে নয়ন সোফায় বসে বলল, দেখলি তো, খোঁচা দিতে তোর মামি ভুলে না। আমি নাকি গাছ? মোনা মামার পাশে বসে বলল, গাছই তো, বট গাছ। সবাইকে ছায়া দিয়ে রক্ষা করো। কজনের এমন বট গাছ আছে? রিক্তা আর নয়ন দুইজনই হেসে উঠল। এই মেয়েটাকে কি করে ভালো না বেসে থাকা যায়। দুষ্টুমিতে সেরা হলেও অনেক বুঝদার। মোনা হঠাৎ উৎসুক হয়ে বলে উঠল, মামা জানো কি হয়েছে? নয়ন রিক্তা নড়ে চড়ে বসলো। মোনা দুহাত নেড়ে নেড়ে বলে, আজ আবার ওই জাবেদের সাথে দেখা রাস্তায়। বেচারার মুখটা শুকনো, আমাকে দেখে নাকে কাঁদছে। সাথে ছিল দাদি। সুপার শপে গিয়েছিলাম দাদির সাথে। সামনে এগিয়ে এসে আমার সাথে কথা বলতে চাইলো। পেছনে দাদিকে দেখে উল্টো দৌড় দিয়েছে। ঘটনা তো এখানে শেষ হয়নি, মাত্র শুরু। কেনাকাটা শেষ করে বাসার দিকে আসার সময় দাদি আমাকে নিয়ে চলে গিয়েছে জাবেদের বাসায়। আমি তো অবাক। বাসায় গিয়ে সেই হাক ডাক। জাবেদের নানি বের হয়ে এসেছে। দুই বুড়ির ঝগড়া যদি দেখতে মামা, আমি হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার বাকি ছিল। রিক্তা রীতিমতো হাসছে, কারণ একবার দেখেছে এদের ঝগড়ার সূত্রপাত হয়েছিল কচুর তরকারি দিয়ে। জাবেদদের পাশে কচুর তরকারি পাঠিয়েছিল মোনার দাদি। জাবেদের নানা খেয়ে প্রশংসা করেছিল সেই তরকারির। সেদিন থেকে জাবেদের নানি খেপে মোনার দাদিকে বলেছে, এই নূরজাহান, তুমি মগো বাসায় আর এসব পারাইবা না। দাদি তো অবাক হয়ে বলল, গলা ধরছিল কি কচুতে? আমি কি রান্না জানি না? মোর বাসায় অশান্তির লেগিয়া গেছে তোমার লেগিয়া, তাবিজ করবার লেগিয়া এসব পাড়াও। নূরজাহান বেগম অবাক হয়ে প্রশ্ন করার আগে কাজের মেয়ে সোলেমা হাসতে হাসতে বলে উঠল, ও দাদি, নানাই আপনার তরকারি দিয়া ভাত খাইয়া উঠা গেছে। নানির তরকারি দেহা কইছে কুত্তারে দিয়া দিতে। নানি তিত করলা আর দুনতুল দিয়া মোরগের গোস রাঁধছে। একশের তিতা হইছে তরকারি। খালুজন খালাম্মাও খাইতে পারে নাই। এতটুকু বলতে হাসতে হাসতে লুটোপুরি খাচ্ছে সোলেমা। এদিকে জাবেদের নানি আরো খেপে সোলেমাকে তাদের কাছ থেকে বের করে দিয়েছে। সোলেমা মহা খুশি হয়ে বলে উঠল, আপনার আত্মার মাগ ফেরাত কামনা করি দাদি। আল্লাহ বাসাইছে আপনার এগো বাসায় কাম কইরা এই অখাদ্য আমারে খাউন লাগে।
আপনার তরকারি কুত্তারে দিছিলাম, কুত্তাটিও খায় নাই, মুখ দিছিল, বাচ্চা আছে কি না খোঁজ লাগাইতে হইবে। এদিকে নূরজাহান বেগম হতবম্ব। সোফায় বসেছিল সালমা, রিক্তা। এদের তুমুল ঝগড়া সেই দিন থামাতেই তুলকালাম অবস্থা। ভাবনা থেকে বের হয়ে মোনার কথায় মনোযোগ দিতেই মোনা বলল, শোনো না, হয়েছে কি, আমরা ওই বাসায় গিয়ে দেখি নানি গালে ফেস প্যাক লাগিয়েছে, তাও আবার মুসুর ডাল আর আদা। জীবনে শুনছো আদায় মুখের দাগ ওঠে? পরে আমি যখন গিয়ে বললাম নানি মুখ জ্বলে যাবে, আমাকে বলে আমি নাকি আমার দাদির মতো হিংসুক। পুনরায় ঝগড়া। শেষমেশ দাদি বলে এসেছে জাবেদকে যদি আমাদের আশেপাশে দেখে লাঠি মেরে লুলা বানায় দেবে।